হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে ফিল্ম ফান্ডের আয়োজনে নিয়ে এসেছি এমন এক মুভির এক্সপ্লেনেশন যেটি কিনা আগে দেখা তুম্বার আর কান্তারার মতো ভয়াল অভিজ্ঞতাও ছাপিয়ে যাবে। মুভির নাম ব্রহ্ময়ুগান। এই মুভিটি ডিরেক্ট করেছেন রাহুল সদাশিবন, যিনি এর আগে ভূতকালাম আর রেড রেইন বানিয়েছিলেন। আগেই বলে রাখি, এই পুরো সিনেমাটি সাদা কালো, আর ঠিক এই কারণেই এর ভয়াবহতা আরো বেশি করে ডিরেক্টর সাহেব তুলে ধরতে পেরেছে। এই মুভির গল্প 1700 শতকের কেরালার উত্তর মালাবার। গল্প শুরু করার আগে ছোট্ট একটি তথ্য দিয়ে রাখি। এই মালাবারে পর্তুগিজরা প্রথম ভারতবর্ষে আসে, আর এই মালাবার থেকেই তাদের ক্ষমতা কমতে থাকে, কারণ ততদিনে ডাচ আর ইংরেজরাও ভারতবর্ষে আসন কাটতে শুরু করেছে। তো পর্তুগিজরা আসার পরে এখানে তাদের অত্যাচার শুরু করে দিয়েছিল। মানুষজনকে গোলাম বানিয়ে মানুষ বেচাকেনাও শুরু করে তারা। আর সেই দাসদের মধ্যে দুইজন পালিয়ে যায়। এরা হচ্ছে থেভান এবং কোরা। তারা পালিয়ে এক জঙ্গলে লুকায়। উদ্দেশ্য ভারত পূজা নদীর পারে থেভানের বাড়িতে যাবে, যেখানে তার মা একলা রয়েছে। জঙ্গলের মধ্যে থেভান খুব কষ্ট করে আগুন জ্বালানোর পর কোরা থেভানকে সাবধান করে যে আগুন যেন না নিভে যায়, কারণ জঙ্গলের মধ্যে ভয়াল কিছুর উপস্থিতি কোরা টের পেয়েছে। কিন্তু ক্লান্ত হয়ে থেভান ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে উঠে দেখে কোরা আশেপাশে নেই। ডাকাটাকি করতে করতে দেখে কোরা এক গাছের দিকে তাকিয়ে আছে, কিন্তু থেভানের ডাকে সাড়া দিচ্ছে না। ওইখানে গাছের আড়াল থেকে এক নারীকে আমরা বেরিয়ে আসতে দেখি। কোমরের ওপর অলংকার ছাড়া আর কিছুই পরা নেই ওই নারীর শরীরে, আর কোমরের নিচে শুধু সাদা এক প্রস্ত কাপড় ঢাকা। দেখে বাঙালি দর্শকদের মনে হবে কোরাকে নিশির ডাকে পেয়েছে, কিন্তু কেরালায় এর স্বভাব আলাদা। ডিরেক্টর এখানে নারী ভূতকে দেখিয়েছেন যক্ষিণী হিসেবে। আরো ভালোভাবে বলতে গেলে কাঞ্জিরাট্টু যক্ষিণীকে দেখিয়েছেন। এই যক্ষিণী পুরো কেরালাতেই বিখ্যাত। যাদের আগ্রহ আছে তারা আরো ঘাটাঘাটি করে দেখতে পারে। তো এই অতিপ্রাকৃত প্রাণীর সাথে আমাদের বাংলা নিশির অনেক মিল থাকলেও কাহিনীতে দেখানো অনুযায়ী একে আমরা যক্ষিণী হিসেবে বলবো। তো সেই যক্ষিণীকে দেখলাম কোরাকে জড়িয়ে ধরতে, আর থেভানকে পুরোপুরি ইগনোর করছে। এদিকে থেভান বারবার কোরাকে ডাকছে যাতে সে এই ঘর থেকে বেরিয়ে আসতে পারে। তাতে কোরার কোনো বিকার না হলেও যক্ষিণী ভয়ঙ্কর দৃষ্টিতে থেভানের দিকে তাকাতে সে ভয় পেয়ে দৌড়ায়। তো সেই যক্ষিণী কোরাকে শরীরে লোভ দেখাতে দেখাতে এক গাছের নিচে নিয়ে যাওয়ার পর গাছের নিচে শুয়ে পড়লো। আর কোরাও কোনো কিছু চিন্তা না করে ওই নারীর উপর ঝাঁপিয়ে পড়ে চুমু খেতে শুরু করলো। কিন্তু এখানে আমরা যক্ষিণী আসল রূপ দেখতে পাই। চুমু খেতে খেতে ওই যক্ষিণী কোরার ঠোঁট কামড়ে রক্ত বের করে দিল। এতে কোরার হুঁশ ফিরল ঠিকই, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। কোরা বন্দী হয়ে গেছে যক্ষিণীর আলিঙ্গনে। যক্ষিণী আর ভনিতা না করে সরাসরি কোরাকে খেতে শুরু করে দিল। ওদিকে থেভান আবারও ক্লান্ত হয়ে এক পাথরের নিচে ঘুমিয়ে পড়েছিল। ঘুম থেকে উঠে বাড়ির পথে যেতে গিয়ে দেখে সামনে একটি বিরাট ঝর্ণার উপরে সে দাঁড়িয়ে। পথ পাড়ি দিতে হলে এই পথ দিয়ে যেতে হবে, কিন্তু স্রোতে চোটে এখন এদিক দিয়ে সে যেতেও পারছে না। আবার স্রোত কমার জন্য যে অপেক্ষা করবে সে সুযোগ নেই, কারণ গত 2-1 দিন ধরে সে না খেয়ে আছে। বাধ্য হয়ে অন্য পথ খুঁজতে খুঁজতে জঙ্গলের মধ্যে সে এক জমিদার বাড়ি দেখতে পেল। দেখেই বোঝা যায় হিন্দু ধর্মের উঁচু জাত ব্রাহ্মণেরই কোনো বাড়ি হবে এটি। আশেপাশে গাছপালা আর ঘাসের বহর দেখে মনে হচ্ছিল অনেকদিন ধরে এই বাড়ি খালি পড়ে আছে। সে ওইখানে একটি নারকেল পেয়ে সেটি খেতে যাবে, তখন এক লোক তাকে ডেকে বসে। পান চাবাতে চাবাতে সেই লোক থেভানকে জিজ্ঞাসা করে এটি কোন মৌসুম। থেভান বলে বর্ষাকাল। থেভান মনে করে এই লোকটি ওই বাড়ির মালিক, কিন্তু সে আসলে ওই বাড়ির রাধুনী। ওই বাড়ির মালিক ডাকলে সে পান মুখ থেকে ফেলে দৌড়ে গিয়ে তার সামনে দাঁড়ায়। মালিক আসতে তার নজর নিচু হয়ে যায়। মালিক নিজের চেয়ারে বসতে রাধুনী তাড়াতাড়ি একটি পান বানিয়ে দিল। রাধুনীর সাথে থেভানেরও দৃষ্টি নিচু হয়ে গিয়েছিল ওই মালিকের আসার সাথে সাথে। অনুমতি পাওয়ার পর থেকেই থেভান চোখ তুলে ওই লোকটিকে প্রথম দেখতে পায়। এই মালিকের নাম করুমন পট্টি। তো করুমন পট্টি থেভানের পরিচয় জিজ্ঞাসা করলে থেভান বলে সে একজন পানার। এই পানান হলো ওই সময়ের এক পেশা, যারা রাজা বা জমিদারকে গান শুনিয়ে ঘুম থেকে জাগাতো। কিন্তু যুদ্ধ শুরু হতেই থেভান সেখান থেকে পালিয়ে আসে। করুমন এসব শুনে বললো তাহলে মানিক চারিতা গেয়ে শোনা, কিন্তু তার আগে সেই রাধুনী আপত্তি জানিয়ে বসে। বলে এ যদি আসলে গায়ক হয়ে থাকে তাহলে এর সাথের বাদ্যযন্ত্র কই। থেভান তখন বলে পালানোর সময় সে ওইগুলো প্রাসাদে ফেলে রেখে এসেছে, আর সে তো গান ছাড়া আর কিছুই পারে না, আর কীর্তন তো শুধু ব্রাহ্মণই জানে। তখন করুমান বলে কেউ জন্মে ব্রাহ্মণ হয় না, কর্মে ব্রাহ্মণ হয়। থেভান গান শুরু করার সাথে সাথে রাধুনী চুপ হয়ে যায়, কারণ আসলেই সে ভালো গান জানতো। গানে করুমানও বেশ খুশি হয়ে যায়। খাওয়ার দাওয়াত দিয়ে থেভানকে সে থেকে যাওয়ার কথা বলে যে খাওয়া দাওয়ার কোনো সমস্যা হবে না, কিন্তু যখন আমার মন চাইবে তখন আমাকে গান শোনাতে হবে। কিন্তু থেভান থাকতে না চাইলে করুমান খেপে যায়। বলে একে তো আমি খাবার দিচ্ছি, তার উপর আমার অপমান করছিস। আজ পর্যন্ত কেউ আমার কথা ফেলতে পারেনি। রাধুনী এরপর থেভানকে থাকার জন্য বোঝালে সে রাজি হয়ে যায়। করুমান এরপর ঘরে ঢুকতে বললে থেভান বলে আমি নিচু যান, ঘরে ঢোকার অনুমতি আমার নেই। তখন করুমান হেসে বলে এসব চিন্তা করার দরকার নেই। রাধুনীকে ডেকে থেভানের থাকার ব্যবস্থা করতে বলে। পান খেয়ে থুক ফেলার সময় রাধুনীর গায়ের উপরেও পানের থুক ফেলে করুমান, আর বলে তুই বেটা নিচু জাত রাধুনী, তুই সঙ্গীতের কি বুঝিস। ঘরে ঢুকে রাধুনী থেভানকে তার নিচের ঘর বুঝিয়ে দেয়, আর দক্ষিণে একটি ঘর দেখিয়ে বলে ওখানে যাওয়ার অনুমতি নেই থেভান। উপর থেকে সেকলের আওয়াজ আসছিল। তখন রাধুনী বলে এই মহলের অনেক ঘর বছরের পর বছর ধরে বন্ধ হয়ে আছে, তাই এমন শব্দ হয়। ওইসব দিকে নজর দিতে মানা করে দেয় রাধুনী। মহলের একপাশে পানিতে থেভান গোসল করে নেওয়ার পর রাতে করুমানকে গান শোনাতে লাগে থেভান, কিন্তু গান শুনতে শুনতেই করুমান ঘুমিয়ে পড়ে। এটা দেখে থেভানের অবাক লাগে। এতদিন তার গান শুনে মানুষ জেগে যেত, আর এই লোক দেখে ঘুমিয়ে পড়েছে। গান শেষ হতেই করুমান জেগে যায়। এরপর পানি খেয়ে আবার ঘুমিয়ে পড়ে। ওদিকে যখন রাধুনী খাবার নিয়ে আসে তখন আবার করুমান জেগে যায়। খাবার খেয়ে থেভান ভগবানের উপর কৃতজ্ঞতা প্রকাশ করলে করুমান খেপে গিয়ে বলে খাবার কি তোর ভগবান দিয়েছে নাকি আমি দিয়েছি? তুই যে ভগবানের বড় সুনাম করছিস। তখন থেভান বলে ভগবানের কৃপাতেই তো বাবু আমি এখানে এসে খাবার খেতে পারছি, তাহলে তো জঙ্গলেই হারিয়ে যেতাম। তখন করুমান বলে ফেট বা বিধি তোর এখানে নিয়ে এসেছে, ভগবান না। তখন মাস্টার করুমানকে ঠান্ডা করার জন্য থেভান জিজ্ঞাসা করে তাহলে মানাকা চারিথার আরেকটি গান গিয়ে শোনাবো, কিন্তু করুমান ধমক দিয়ে থেভানকে থামিয়ে দেয়। ধমক খেয়ে মন খারাপ করে থাকা থেভান তখন দেখতে পায় রাধুনী খাবার নিয়ে একটি সিঁড়ি দিয়ে উপরে একটি ঘরে যাচ্ছে। এদিকে খাওয়া দাওয়ার পর থেভান হালকা হওয়ার জন্য মহলের পেছনে গিয়ে দেখে এক গাদা কাপড়। ভয় পেয়ে পানি খেতে গিয়ে সে শুনে উপরের ঘর থেকে শব্দ আসছে। রহস্যভেদ করার জন্য সিঁড়ি দিয়ে উপরে উঠতে গিয়ে ওখানে আরো একটি দরজা দেখতে পায়। সেই দরজা খুলে উপরে ঘরে যেতেই খাবারের থালায় পা লেগে যায় থেভানের। চমকে উঠতেই এক শেকলে বাড়ি খেয়ে পড়ে যায়। তখনই আরেক দরজা আস্তে আস্তে খুলে যায়, আর কিছু একটা ধীরে ধীরে আসতে থাকে এই ঘরের দিকে। তার শ্বাসের শব্দ শুনেই থেভানের সব সাহস জানালা দিয়ে পালালো, আর থেভান পালালো দরজা দিয়ে। পরের দিন ঘুম থেকে উঠে থেভান দেখতে পেল করুমান পাশা নিয়ে বসে আছে। থেভান এটাকে ভাগ্যর খেলা বললেও করুমান বলে মহাভারত পড়িসনি, এটা শুধু ভাগ্যেরই না বুদ্ধির খেলা। এরপর থেভানকে খেলার জন্য বলে করুমান, সাথে এও জুড়ে দেয় বাড়ি ধরে খেলতে হবে। কিন্তু থেভান বলে আমার কাছে তো কিছুই নেই। করুমান উত্তর দেয় আরে বেটা সবচেয়ে দামি জিনিস তো তোর কাছে আছে, সময় বাজি রাখ। এরপর থেভান এতদিন কি ভাবে জীবন কাটিয়েছে সব একে একে বলতে থাকে। এসব শুনে থেভান মনে করে করুমান নিশ্চয়ই কোনো সাধারণ মানুষ নয়, নিশ্চয়ই কোনো সাধু পুরুষই হবে। করুমানের পর বলে খেলায় তুই জিতে গেলে তুই মুক্ত হতে পারবি, আর আমি জিতে গেলে সারা জীবন আমার দাস হয়ে থাকতে হবে। কিন্তু থেভান রাজি হয় না। তখন করুমান বলে তাহলে আমার গুটি আমার ফেরত দে। যেই গুটি ফেরত দিতে যায় থেভান অমনি হাত ছড়িয়ে নেয় করুমান, আর গুটি পড়ে যায় পাশার ছকের উপর। তখন ভিলেনি হাসি এসে করুমান বলে চাল যখন দিয়েছিস এখন তো খেলতেই হবে। খেলা শুরু হতে দেখা গেল থেভান বিপদে পড়ে গেছে। করুমানের যখন একটি গুটি ধরে তখন থেভানের 3টি ঘর ছিল। ওদিকে খেলায় জিততে করুমানের লাগে 12, পাশার দান দিতে দেখা গেল মাত্র 7 পড়েছে করুমানের। এই দেখে থেভান ক্ষণিকের জন্য খুশি হলো। দেখা গেল এক অলৌকিক শক্তি বলে করুমান চোখের দৃষ্টি দিয়ে পাশার দান দিলে উল্টে 7-এর জায়গায় 12 আসলো পাশার দান। হেরে গিয়ে থেভান সারা জীবনের জন্য করুমানের গোলাম হয়ে গেল।
এখানে ভালো মতোই বোঝা গেল এই কোডুমান কোনো সাধারণ মানুষ নয়। মানুষের জীবনের অতীত যেমন জানে তেমনি টেলিকাইনেসিস পাওয়ারও তার কাছে আছে। নিরাশ হয়ে থেভান রান্না করে গিয়ে দেখে মুরগি রান্না হচ্ছে। ওখানে গিয়ে সে রাধুনির কাছে গিয়ে কোডুমানের প্রশংসা করে বলে যে সে নিশ্চয়ই কোনো মহাপুরুষ হবে। কিন্তু এই শুনে রাধুনি হেসে বলা শুরু করলো, কোডুমান 1 নম্বরের ধান্দাবাজ, ওর কোনো কথা বিশ্বাস করো না, যা দেখা যায় আসলে তা না। থেভান তখন বলে মালিকের ব্যাপারে এসব বলা ঠিক না। তখন রাধুনি বলে নিচু জাত আমাকে শেখাতে আসবে কি বলতে হবে? তখন থেভান বলে আমরা দুইজনই মালিকের দাস, তার মানে সমানে সমান। রাত্রে দারুণ খাওয়া দাওয়ার সময় থেভান বুঝতে পারে ভগবানের নাম নিলে কোডুমান খেপে যায়। কোডুমান থেভানকে বলে খেয়ে নে, না খেলে শক্তি কমে যাবে আর তোর মা পারও দুঃখ হবে। এই শুনে থেভান আবার চমকে যায়, কারণ মায়ের কথা তো বলেইনি এখনো। তখন কোডুমান জিজ্ঞাসা করে রাধুনি তোকে কিছু বলেছে? থেভান না বললে কোডুমান বলে এর আগে তোর চেহারার মতো একজন কাজ করতো। রাধুনি উল্টাপাল্টা কথা বলে তার মাথা খারাপ করে দিয়েছিল। পাগলের মতো সে এই মহলে ঘুরতে শুধু। শেষমেশ আর উপায় না দেখে ওকে আমি মেরে ফেলি। মহলের পেছনে এখন সে আরাম করে কবরের মধ্যে ঘুমাচ্ছে। কিন্তু থেভানের মাথায় আসলো ওখানে তো একটা কবর নেই, আরো অনেক আছে। সবাই কি সেবক হিসেবেই ছিল? ততক্ষণে রাধুনি ঘরে ঢুকলে কোডুমান জিজ্ঞাসা করে খাবার কই? রাধুনি তখন তেরা করে জবাব দেয় খাবার শেষ। 4 বার দেওয়ার পর রাক্ষসের মতো খাবার খেলে খাবার থাকে? তখন বাইরে থেকে পেঁচার ডাক ভেসে আসতেই কোডুমান বলে জানিস পেঁচার ডাকের মানে কি? এর মানে হলো মৃত্যু। মৃত্যুর ভয় নাই তোর? তখন রাধুনি বলে যে না নেই। রাধুনির এরকম ঘাটতারা আচরণে থেভান অবাক হয়ে যায়। কোডুমান এইসব অবাধ্যতায় খেপে গিয়ে নিজের পাওয়া দিয়ে রাধুনিকে নিচের দিকে টেনে নিয়ে গলা টিপে ধরে। তখন থেভান ওকে ছেড়ে দিতে অনুরোধ করলে কোডুমান উল্টো ওকে শাসায়, কিন্তু ছেড়ে দিয়ে থেভানকে বলে চুপ করে আসিস কেন, গান গাওয়া শুরু কর। থেভানের তো জিনিস কাঁধে উঠে গেছে ততক্ষণে। পরে সে রাধুনিকে জিজ্ঞাসা করে কোডুমান কোনো খারাপ তান্ত্রিক কিনা? রাধুনি বলে কোডুমান যা বলেছে সব সত্যি, এর আগে আসলেও সে খুন করেছে। কিন্তু কোডুমানের ব্যাপারে জানতে হলে আগে জানতে হবে মহাতান্ত্রিক চুড়ালানপট্টিকে। অনেক বছর আগে ঘোর তপস্যা করে চুড়ালানপট্টি শুকর দেবীকে সন্তুষ্ট করেছিল। দেবী তার তপস্যায় তুষ্ট হয়ে তাকে একটি বাক্স দেয়। সে বাক্সে ছিল চথান নামে এক প্রেত। দেবী চুড়ালানকে বলে এই চথান তোর সব ইচ্ছা পূরণ করবে। কেরালায় এই চথান নিয়ে অনেক উপকথা চালু আছে। একে কেরালায় বলে কুট্টি চথান, যার মানে হচ্ছে খুদে অপদেবতা। এখানে একটা জিনিস খেয়াল করবেন যে চথানের নখ আর ওই যক্ষিণীর নখ একই রকম। চথান তো মিলে গেল। এখন চুড়ালানপট্টি ওই অপদেবতাকে নিজের গোলাম বানিয়ে নিল। সারাদিন বিভিন্ন অত্যাচার করে চুড়ালান রাত্রে চথানকে শেকলে বন্দী করে রাখতো। এই অত্যাচার চথানের আর সহ্য হচ্ছিল না। একদিন চুড়ালানপট্টি নেশায় বিভোর হয়ে গেল। তখনই চথান ওকে বলে আমার মুখের দিকে তাকা, তাহলে নরক দেখতে পাবি। চথানের মুখের দিকে তাকাতেই চুড়ালানপট্টির আত্মা চথান গিলে ফেললো। এরপর চুড়ালানের পরিবারের সবাইকে মারার পর চথান এই মহলে রাজত্ব করতে লাগলো। চথানকে বশ মারাতে তখন চারদিক থেকে বিভিন্ন তান্ত্রিক ওঝা এলো, কিন্তু একে একে সবার আত্মাকে চথান গিলে খেয়ে ফেলতে থাকলো। কিন্তু এরপর এলো এই পরিবারের শেষ বংশধর কোডুমানপট্টি। কোডুমানি চথানকে আবার শেকলে বন্দী করে ফেলে। এটা শুনে থেভান বলে উপরে আমিও চথানকে দেখেছি। রাধুনি সাবধান করে বলে রাত বিরাতে এভাবে ঘুরতে থাকলে তোর জন্য গর্ত খুঁড়তে হবে আমার। ওদিকে কোডুমান নিজের ঘরে মানুষের ছাই দিয়ে সাধনা করছিল। আর তখনই দেখা যায় ওই যক্ষিণীকে। যক্ষিণী এসে কোডুমানের সাথে শারীরিক মিলনে মেতে ওঠে। এর মানে হচ্ছে এই যক্ষিণীকেও কোডুমান বশ করে রেখেছে আর থেভানকে এই পর্যন্ত নিয়ে আসার জন্য তাহলে এই যক্ষিণী দায়। এইসব থেভান দেখছিল আর ভাবছিল। ঠিক তখন যক্ষিণী তার দিকে আবার সেই ভয়ানক দৃষ্টিতে তাকাতেই ভয় পেয়ে দৌড়ে নিজের রুমে থেভান চলে যায়। সকালে উঠে থেভান ভেগে যাওয়ার প্ল্যান শুরু করলো। রাধুনিকে তার এই প্ল্যানের কথা বললেও রাধুনি কোনো গা করে না। থেভান নিজের ঘরে এসে যখন প্রস্তুতি নিচ্ছিল তখনই সামনে চলে এলো কোডুমান। থেভান মায়ের কথা বলে যাওয়ার কথা বললেই কোডুমান বলে ইচ্ছে হলে যা, কিন্তু বৃষ্টি থামলে তো যাবি। আকাশ একদম পরিষ্কার থাকায় থেভান অবাক হয়, কিন্তু পরক্ষণেই ঝুমঝুম করে বৃষ্টি নামতে থাকে। থেভান বুঝতে পারে সে মায়া জালে ফেসে গিয়েছে। রাত পর্যন্ত অপেক্ষা করে যখন বৃষ্টি কমলো না তখন কোডুমান এসে বলল এই বৃষ্টি সহজে থামবে না। একদিন, 2 দিন, সপ্তাহ, মাস, এমনকি বছরও একটানা চলতে পারে। আগে যখন নাচনেওয়ালা থাকতো তখন টানা 3 বছর বৃষ্টি হয়েছিল। অপেক্ষা করতে করতে পাগল হয়ে গিয়েছিল সে, আর পাগল হলে মারতে তো হবে। এদিকে এই জবাব শুনে থেভানেরও প্রায় মাথা খারাপের মতো অবস্থা। সেও কোডুমানকে তেরা তেরা জবাব দেওয়াতে কোডুমান বলে এটা হচ্ছে ব্রহ্মযুগা। এর মানে হচ্ছে পাগলের যুগ। এটা কালযুগের অংশ। ভগবান এখানে তোর প্রার্থনা শুনবে না। ভগবান চলে যাওয়ার সাথে সাথে শুরু হয়েছে এই ব্রহ্মযুগা। ভয় পেয়ে থেভান তখন মাপ চাইলো, কোডুমান কোনো উত্তর না দিয়ে চলে যায়। রাত্রে নিজের ঘরে ভয়ে যখন থেভান ঠকঠক করে কাঁপছিল তখন রাধুনি থেভানকে মদের একটি ঘরে নিয়ে এসে মদ খাওয়ায়, কিন্তু নিজে খায় না। মদ খেয়ে থেভান নিজের দুঃখের কথা বলতে শুরু করে। তার আগের জীবন, তার মায়ের কথা, তার মা কত কষ্ট করে কানের এই রিং কিনে দিয়েছে সেসব কথা। তখন রাধুনি বলে তার এই দুনিয়ায় আপন বলে কেউই নেই। রাত্রে যখন থেভান ঘুমাচ্ছিল তখন সে হঠাৎ সেগুলো আওয়াজ পায়। হঠাৎ দেখতে পারে দরজার সামনে দাঁড়িয়ে আছে সেই চথান। চথান হামলা করতে তার ঘুম ভেঙে যায় আর বুঝতে পারে আসলে সে দুঃস্বপ্ন দেখছিল। বাইরে গিয়ে থেভান দেখতে পারে রাধুনি গর্ত খুঁড়ছে। এটা দেখেই বুঝতে পারে থেভানের সময় চলে এসেছে। এই দেখে সে ভয়তে দৌড় দিয়ে পালিয়ে যেতে থাকলো। কিন্তু যখনই মহলে সীমানার বাইরে এক পা ফেলেছে তখন থেকেই তার শুরু হলো রক্তবমি। যতই এগিয়ে যেতে থাকলো ততই অবস্থা খারাপ হতে থাকলো তার। এই জন্য বাধ্য হয়ে ফিরে আসে থেভান। ফিরে আসতে কোডুমান বলে তোর সময় তো সব আমার কাছে অনুমতি না নিয়ে যাচ্ছিস কিভাবে? থেভান তখন কাঁদতে কাঁদতে অনুমতি চাইতেই হাসতে হাসতে কোডুমান বলে অনুমতি তুই জীবনেই পাবি না। ওদিকে থেভান যখন ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিল তখন রাধুনি পানি ছিটা দিয়ে ঘুম ভাঙিয়ে বলে আজ পর্যন্ত এই মহল থেকে কেউই বের হতে পারেনি। এক মায়া যা, যতই বের হতে যাবি ততই ফেসে যাবে আর ধীরে ধীরে সবকিছু ভুলে যাবে। থেভান বলে কিভাবে? তখন রাধুনি বলে এখানে কবে এসেছিস মনে আছে? থেভান মনে করতে পারে না। রাধুনি আবার জিজ্ঞাসা করে যে মায়ের কাছে এত যাওয়ার প্ল্যান করছিস তোর মায়ের নাম মনে আছে? থেভান তাও মনে করতে পারছে না। রাধুনি আবার জিজ্ঞাসা করে বলতো তোর নাম কি? থেভান নিজের নামও বলতে পারলো না। তখন রাধুনি থেভানকে নিয়ে উপরে ঘরে এসে একটি লাশ দেখায়, আর এই লাশ হলো কোডুমানপট্টিরই। কিন্তু এই লাশ কোডুমানের হলে নিচে তাহলে কে? নিচে যে বসে আছে আসলে সে হচ্ছে কোডুমানের পেশ ধরা চথান। আসল কাহিনী হচ্ছে কোডুমান যখন চথানকে বশ করতে এসেছিল তখন চথান উল্টে কোডুমানকেই তার মায়া জালে আটকে ফেলে আর ধীরে ধীরে কোডুমান সবকিছু ভুলে পাগল হয়ে যায়। কিন্তু চথান ওকে মারেনি, শেকল দিয়ে বেঁধে রাখতো। আর খাবার না খাওয়ার জন্য গতকাল রাত্রে কোডুমান মারা যায়। কোডুমানের মৃত্যুর জন্যই গতকাল পেঁচা ডাকছিল, আর কোডুমানকে পুঁতে ফেলার জন্যই রাধুনি গর্ত খুঁড়ছিল। আর তার আগের রাত্রে রাধুনির মৃত্যুর জন্য পেঁচা ডেকেছিল। কিন্তু চথান রাধুনিকে মারে না। তার মূল কারণ হলো রাধুনি যতই ঘাটতারামি করুক না কেন সে তার নিজের কাজ খুব ভালো মতোই করতো। রান্না বান্না থেকে বাসার সব কাজে কখনো ফাঁকি দেয়নি। এই কারণে চথান তাকে মারে না। এটাই চথানের মূল মন্ত্র। যার কাজ যেটা সেটা সে না করলে তাকে মেরে ফেলে। এখন প্রশ্ন হলো চথানের যদি এতই পাওয়ার থাকে তাহলে সে ওই মহল থেকে বের হয় না কেন? এই প্রশ্নের উত্তর আপনারা একটু পরে পাবেন। তো কোডুমানের লাশ মাটিতে পুঁতে ফেলার পর গোসল করে রাধুনি থেভানকে জানায় এখান থেকে বের হওয়ার একটি উপায় অবশ্য আছে।
ভান্ডারের নিচে মাটির ভেতর একটি কুঠুরি ঘর আছে। তার দরজা ভালো মতো বন্ধ, আর ওই দরজার পেছনে এক প্রদীপ আছে, যেটি নেভালেই যথনের শক্তি কমে যাবে। কিন্তু দরজার চাবি আছে যথনের কাছে, আর যথন কোথায় সেই চাবি রেখেছে সেটা শুধু সেই জানে। কিন্তু ওই চাবি থেভানকে উদ্ধার করতে হবে। এই প্ল্যান করে থেভান যথনের কাছে গিয়ে আবার পাশা খেলতে বলে, কিন্তু যথন বলে তোর কাছে তো বাজি ধরার মতো কিছুই নেই। থেভান উত্তর দেয় চাবি আছে। তখনই যথন নিজের কোমরে হাত দেয়, আর তাতেই বোঝা যায় চাবি আছে যথনের কোমরে। যথন আবার জিজ্ঞাসা করে কোন চাবি? তখন থেভান উত্তর দেয় আমার ভাগ্যের চাবি। তখন যথন আবার ভিলেনে হাসি দিয়ে বলে তুই নিজের ভাগ্য নিয়ে দুইবার খেলতে পারবি না। এর মধ্যে বৃষ্টির চোটে এক গাছের ডাল এমন জায়গায় পড়ে যেখানে বাড়ির চাল পুরোপুরি ধসে পড়ার উপক্রম হয়েছে, আর ওই অংশের চাল ধসে পড়লে বেসমেন্টে যাওয়ার রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে যাবে। আর এটাই বোঝা যায় থেভান আর রাধুনির কাছে খুব বেশি সময় নেই। তখন থেভান বলে চাবি আমি নিয়ে আসবো, তুই শুধু খালি আমার মজা রান্না কর, যা খেয়ে যথন ঘুমিয়ে যায় আর আমি চান্স পাই। রাধুনি নিজের কাজে লেগে যেতেই যথন সেখানে চলে আসে, আর রাধুনি গলা টিপে ধরে। রাধুনি ভাবে তাদের খেল খতম, যথন সব জেনে গিয়েছে। কিন্তু যথন বলে থেভানকে মদ খাওয়ার পারমিশন তোকে কে দিয়েছে? তখন রাধুনি বলে আমার ভুল হয়ে গিয়েছে, এবারের মতো মাফ করে দে। কিন্তু যথন বলে কোনো মাফ নেই, যা তুই থেভানের জন্য বাইরে গর্ত বানা। এতেই বোঝা যায় আজকেই থেভানের শেষ দিন। ওদিকে থেভান রান্নাঘরে এসে দেখে রাধুনি নেই। সে তখন মনে করে যথন রাধুনিকে মেরে ফেলেছে, এখন আর কোনো আশা নেই, হয় তাকেও মরতে হবে তাহলে যথনকে মারতে হবে। সে তখন একটি চাকু নিয়ে ঘুমিয়ে পড়া যথনের কোমরে হাত দিয়ে চাবি খুঁজতে থাকে। এই সময় চোখ করে যথন চাকু দিয়ে মারতে গিয়েও যথনের পাওয়ারের কাছে হেরে যায় থেভান। যথন হাঁ করে থেভানের আত্মা খেতে যাবে, কিন্তু পেঁচা তো ডাকে নাই। তখন নিচের বেসমেন্টের দরজা খুলে রাধুনি চলে গিয়েছে সেই প্রদীপের কাছে। কিন্তু রাধুনি চাবি পেল কোথায়? আসলে যথন যখন রাধুনির গলা টিপে ধরেছিল তখনই রাধুনি চালাকি করে চাবি চুরি করে নিয়েছিল, কিন্তু থেভানকে বলেনি কিছুই। থেভানকে মৃত্যুর মুখে ঠেলে দেয় যেন যথন থেভানকে মারার জন্য ব্যস্ত থাকে, আর এই ফাঁকে সে নিচের ঘরে ঢুকতে পারে। সেই ঘরে ঢুকে রাধুনি প্রদীপ নিভিয়ে দেয়, আর প্রদীপ নিভে যেতেই মহলে সমস্ত আলো নিভে যায়। যথন তখন চিল্লাতে চিল্লাতে গায়েব হয়ে যায়। থেভান তখন যথনের ঘরে প্রবেশ করে এক বাক্স দেখতে পায়। থেভান বুঝতে পারে শুকর দেবী এই বাক্সতেই যথনকে দিয়েছিল, আর এই বাক্সে সূর্য ওঠার আগেই আবার যথনকে বন্দী করতে হবে। মাঝখানে ইচ্ছা করছিল রাধুনিকে মেরে ফেলতে, তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার জন্য, কিন্তু এর চাইতে বড় বিপদ হচ্ছে যথন। তাকে সামলাতে রাধুনিকে দরকার হবে। ওই ঘরে সব আগুন তখনও জ্বলছিল। সেই আগুনেই একটি মশাল নিয়ে নিচের ঘরে যেতে যেতে রাধুনি থেভানকে সাবধান করে যে যথন মায়াজাল বিস্তার করে ধোকা দিতে পারে, তার মায়া যেন ভুল না করে। যথনের কাছে গিয়ে রাধুনি বলতে থাকে তোকে এখানে শেষ করবো। যথন তখন বলে তুই নিচু জাত হয়ে আমাকে মারবি? রাধুনি তখন জানায় আমার গায়ে কোডমান পট্টির রক্ত বইছে। এই কথা শুনে থেভানও অবাক হয়ে যায়। যথন কোডমানে পুরো পরিবারকে খুন করলে রাধুনি কোথা থেকে আসে? তখন রাধুনি জানায় কোডমান পট্টি এক দাসীর সাথে পরকীয়া করতো, সেই দাসীর ছেলে রাধুনি। কোডমান তার বাবা। এতদিন ধরে সে শুধু মোক্ষম সময়ের অপেক্ষা করছে, আর আজকে সে সুযোগ পেয়ে গেছে। যথন এই কথা শুনে হামলা করতে এলে থেভান চাকু মারে, কিন্তু হাত দিয়ে থামিয়ে দেয় যথন কোনো রকম বিকার না করে। কিন্তু রাধুনি আগুনে পাউডার দিতে যথনের জ্বালা পড়া শুরু হতে লাগলো, আর এই সুযোগে থেভানও যথনের পেটে ছুরি মেরে দেয়, যার কারণে যথনের মায়াজাল নষ্ট হয়ে যায়। তখন যথন রাধুনিকে নিয়ে উধাও হয়ে যায়। তার রাধুনির মশালকে হাতে নিয়ে থেভান এগোতে থাকে ওই মহলের দক্ষিণ দিকে। ততক্ষণে থেভান আর রাধুনি দুইজনেই যথনের মায়াজালে ফেসে গেছে। যে করিডোরে রাধুনি ছিল সেই করিডোর ঘুরতে শুরু করে, যার চক্করে রাধুনির অবস্থা খারাপ হয়ে যায়। আর যেই করিডোরে থেভান ছিল তার ছাদ নিচে হতে শুরু করে। কিন্তু দুইজনে একসময় এই মায়াজাল থেকে বের হয়ে আসতে থাকে, কারণ পুরোটাই সত্যি সত্যি হচ্ছিল না, মেন্টাল গেম ছিল। রাধুনি চাকু পেয়ে হাত কেটে মন্ত্র পড়তেই যথন তার সামনে চলে আসে। রাধুনি বাবার ভেগ ধরে উল্টাপাল্টা বসাতে থাকে। রাধুনি বাক্স খুলতে বললেই কোডরাম বেশি যথন বলে এই বাক্স খুললেই তুমি মারা যাবে, আমাকে কয়েদ করার পর ও তোমাকে মেরে ফেলবে, মানে থেভানের দিকে ইশারা দিচ্ছিল। এই শুনে রাধুনি থমকে গেলে যথন তার উপর ঝাঁপিয়ে পড়ে। রাধুনিকে প্রায় মেরেই ফেলছিল, কিন্তু ঠিক সময় থেভান যথনের গলায় চাকু চালিয়ে বসে। এই সময় রাধুনি যথনের আঙুল থেকে আংটি নিয়ে নেয়। এই আংটি যার হাতে থাকবে তার গোলাম হয়ে থাকবে যথন। যথন তখন অভিশাপ দিলেও রাধুনি তাকে পুড়িয়ে দেয়, কিন্তু তাতেও যথন মরে না। আগুনে শুধু তার মায়ের শরীর পোড়াতে পেরেছে, কিন্তু আসল যথন ছিল কোডমানের শরীরের ভেতরে। আসল যথন বের হয়ে আসার পরই আমরা এর আসল চেহারা দেখতে পাই, আর দেখে আমরা বুঝতে পারি যে যথনকে আমরা এতক্ষণ দেখেছি আসলে ওটা থেভানের কল্পনা ছিল। এখন একে বাক্সে বন্দী করতে হবে। কিন্তু রাধুনি তো আংটি পড়তে শুরু করে দেয়, মানে পাওয়ারের নেশা তাকেও পেয়ে বসে। থেভান কোনোভাবে তাকে কাজ করতে দিবে না। তাদের মধ্যে জড়াজড়ি হতেই আংটি নিচে পড়ে যায়। পরে দেখতে পাই থেভান আংটি উঠায়, কিন্তু তখনই পুরো মহল আগুনে পুড়ে থেভানের গায়ের উপর পড়ে যায়। পরে দেখতে পারি সকাল হতেই থেভান ছাই মাখা শরীর নিয়ে মহল থেকে বের হচ্ছে। তখনই তার উপর রাধুনি হামলে পড়ে। মারতে মারতে হঠাৎ রাধুনির নজর পড়ে থেভানের কানের দুলের উপর, আর ভয় পেয়ে যায়। থেভান ডান কানে নিজের দুল ছুঁয়ে থাকে, কিন্তু থেভান তো বাম কানে দুল পড়তো। তখনই বোঝা যায় থেভানের মতো দেখতে হলেও এ আসলে থেভান নয়, থেভানের বেশ ধরা যথন। থেভান তো ওই মহলে মারা গিয়েছে, আর আংটিটিও যথনের কাছে আবার চলে এসেছে। ভয় পেয়ে রাধুনি দৌড়াতে দৌড়াতে এক নদীর পারে পৌঁছে যায়, আর দেখে সামনে এক পর্তুগিজ সৈনিক। রাধুনির কাছে মনে হয় এটি নিশ্চয়ই যথনের আরেক খেল। সে তখন পাথর উঠিয়ে মারতে গেলেই গুলি চালায় তারা। তখন রাধুনি বুঝতে পারে এরা আসলেই সৈনিক। এভাবে রাধুনিও মারা গেল, আর যথনের বাক্য সঠিক হলো। সে বলেছিল তোর মৃত্যু বজ্রপাতে হবে। ওদিকে সৈনিকদের এদিকে আসা মানে থেভানের পরিবারও আর বেঁচে নেই। এদিকে পানির নিচে থেভান বেশি যথনের প্রতিফলন হিসেবে আমরা দেখতে পাই সেই কোডমান পট্টির চেহারা। আর এখানে শেষ হয়ে যায় সিনেমা। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আয়োজন। এই সিনেমার কোনো কিছু নিয়ে কনফিউশন থাকলে কমেন্ট করে জানাবেন, আর কোন কোন সিনেমার এক্সপ্লেনেশন আগামীতে দেখতে চান বা এই ধরনের সিনেমা নিয়ে আরো কাজ করবো কিনা সেটাও জানাতে পারেন। আমাদের চ্যানেলটিতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব তো করবেনই, আর সেই সাথে আমাদের আগামী আয়োজনের অপেক্ষায়। আপনি নিজে ভালো থাকবেন, অন্যদেরকেও ভালো রাখবেন। ধন্যবাদ।